নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি, গতকালকে এফসি গোয়ার সাথে হায়দ্রাবাদের ম্যাচ ছিল। যে ম্যাচটা কিন্তু এফসি গোয়া এবং হায়দ্রাবাদ দুই দলই কিন্তু ড্র করেছে। তো ব্যাপারটা হচ্ছে, গোয়া 1-0 গোলে এগিয়ে ছিল। তো শেষ মুহূর্তে কিন্তু হায়দ্রাবাদ এফসি একটা দুর্দান্ত গোল করে দেয়, এইভাবে কিন্তু গোলটা শোধ করে দেয়, এইভাবে কিন্তু হায়দ্রাবাদ এফসি কালকের ম্যাচটা ড্র করে। তো দেখো, হায়দ্রাবাদ কিন্তু সিংটো চলে যাওয়ার পর নিজেদেরকে বেশ ভালোভাবে মেলে ধরছে, সেটা বোঝা যাচ্ছে যে সিংটোর আন্ডারে কিন্তু খেলতে পারছিল না হায়দ্রাবাদ। বর্তমানে হায়দ্রাবাদ কিন্তু অনেকটাই নিজেদেরকে মেলে ধরার চেষ্টা করছে। তো আশা করবো নেক্সট সিজনে হায়দ্রাবাদ আরও শক্তিশালী হয়ে মাঠে ফিরবে। এবার ব্যাপার হচ্ছে, কালকের এই ম্যাচটা ড্র করার ফলে কিন্তু বড় সুবিধা পেয়ে গেছে মোহনবাগান। তো দেখো, এমনিতে মোহনবাগান অনেকটাই বেশি পয়েন্টস নিয়ে এখন কিন্তু টেবিলের 1 নম্বরে রয়েছে। তোমরা যদি পয়েন্টস টেবিল দেখো, 14 ম্যাচে 32 মোহনবাগান, 2 নম্বরে বেঙ্গালুরু 14 ম্যাচে 27, 3 নম্বরে গোয়া কিন্তু 14 ম্যাচে 26। তো মোহনবাগানের সাথে বেঙ্গালুরু এফসি, দ্বিতীয় পজিশনে থাকা বেঙ্গালুরু, তাদের সাথে কিন্তু 5 পয়েন্টের ডিফারেন্স মোহনবাগানের রয়েছে। আর এইদিকে এফসি গোয়ার সাথে কিন্তু 6 পয়েন্টের ডিফারেন্স মোহনবাগানের হয়ে গেল। কালকে যদি এফসি গোয়া জিতে যেত তাহলে কিন্তু এফসি গোয়ার পয়েন্ট 28 হতো এবং এফসি গোয়া তারা কিন্তু 2 নম্বরে উঠে আসতো। কিন্তু যেহেতু ড্র করেছে, সেই কারণে এফসি গোয়া 3 নম্বরে রয়ে গেছে এবং মোহনবাগানের সাথে পয়েন্টসের ডিফারেন্স কিন্তু অনেকটাই বেড়ে গেছে। তো সেক্ষেত্রে এখনও কিন্তু মোহনবাগান একদম মাথা উঁচু করে এবং অনেক বেশি গোলের ব্যবধান এছাড়া পয়েন্টস নিয়ে তারা কিন্তু 1 নম্বরেই রয়েছে। তো এটা ডার্বির আগে মোহনবাগানের জন্য একটা সুখবর বলাই যায়। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে নতুন সমস্যা কিন্তু মোহনবাগান শিবিরে, যেটা তোমাদেরকে গতকালকেও আলোচনা করেছি, তোমাদেরকে জানিয়েছি। যেটা হচ্ছে, অনিরুদ্ধ থাপা তিনি কিন্তু চোটের কারণে সম্ভবত ডার্বি থেকে তিনি ছিটকে গেলেন। সম্ভবত বলাটাও ভুল হবে, কনফার্ম বলাই যায় তিনি ডার্বি থেকে ডার্বিতে তিনি খেলতে পারবেন না, এই রকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে, কারণ তার চোট বেশ গুরুতর। এই হচ্ছে ব্যাপার। তো এই ক্ষেত্রে কিন্তু মলিনার হাতে দেখো প্রচুর অপশান রয়েছে, রিজার্ভ বেঞ্চে যা প্লেয়ার রয়েছে তাদের নিয়ে একটা প্লেইং 11ও বানিয়ে দেওয়া যায়। তো সেক্ষেত্রে যা সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে, যেটা হচ্ছে সাহালকে কিন্তু থাপার জায়গায় ইউজ করতে পারেন মলিনা। এবার দেখো, আপুইয়া যেহেতু ফিরছেন, তাই আপুইয়া দীপক টাংরির জায়গায় ফিরবেন। এছাড়া তার পাশে সম্ভাবনা প্রবল থাকছে সাহাল কিন্তু খেলবেন। এই হচ্ছে ব্যাপার। তো এবার দেখা যাক কি হয়। তো পরবর্তীকালে তো তোমাদেরকে জানাবো, তবে প্র্যাকটিসের সময় কিন্তু মলিনা সাহালকে ইউজ করছিলেন। তো সেক্ষেত্রে সমস্যায় যেমন পড়েছেন মলিনা, সেই সমস্যা থেকে কিন্তু তিনি বের হতে বড় পদক্ষেপ নিচ্ছেন। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের নতুন বিদেশি রিচার্ড সেলিসকে নিয়ে। তো ব্যাপারটা হচ্ছে, ইস্টবেঙ্গলের নতুন বিদেশি রিচার্ড সেলিস ইতিমধ্যে তার নাম ঘোষণা করে দিয়েছে ইস্টবেঙ্গল, তোমাদেরকে আগেই জানিয়েছি। এবং সবথেকে বড় কথা, গতকালকের ভিডিওতে তোমাদেরকে জানিয়েও দিয়েছি যে রিচার্ড সেলিসের জার্সি নম্বর 7 হতে চলেছে। এবং অবশেষে যেমন কথাটা তোমাদেরকে জানিয়েছি, যে খবরটা দিয়েছি 7 নম্বর জার্সি, সেটা কিন্তু কনফার্ম হয়েই গেল। কারণ রিচার্ড সেলিসকে ইতিমধ্যে কিন্তু আইএসএলের জন্য রেজিস্টার করিয়ে ফেলেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, এবং সেই রেজিস্ট্রেশন লিস্টে কিন্তু 7 নম্বর জার্সি লেখা রয়েছে রিচার্ড সেলিসের নামে। তো সেক্ষেত্রে রিচার্ড সেলিস কিন্তু আর আইএসএলের মাঠে নামতে তার কিন্তু কোনো রকম বাধা রইল না, যদিও তার ডার্বিতে খেলার সম্ভাবনা নেই। তবে রিচার্ড সেলিস তার যে 7 নম্বর জার্সি, এইটা কিন্তু আমি গতকাল যে খবরটা দিয়েছিলাম সেটা অফিসিয়াল কনফার্মেশন তখনও আসেনি, তবে আজকে তার অফিসিয়াল কনফার্মেশনটা এসে গেল। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে সুপার কাপ নিয়ে। তো দেখো বন্ধুরা, সুপার কাপ নিয়ে কিন্তু অনেক ধোঁয়াশা রয়েছিল যে সুপার কাপ নাও হতে পারে এবারে, কারণ এআইএফএফ জানিয়েছিল যেহেতু ডুরান কাপ আইএসএল মিলিয়ে 27টা ম্যাচ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে সুপার কাপ তারা নাও করতে পারে এবারে। তবে বর্তমানে দাঁড়িয়ে কিন্তু মার্কাস তিনি বড় আপডেট দিয়েছেন যে সুপার কাপ সেটা কিন্তু হতে পারে 18ই এপ্রিল থেকে শুরু হতে পারে। এবার ব্যাপার হচ্ছে, এবারের সুপার কাপ কিন্তু কলিঙ্গ সুপার কাপ নামে হবে না, এবারে কিন্তু গোয়াতে সুপার কাপ হবে। এই হচ্ছে ব্যাপার। আর উড়িষ্যার কলিঙ্গ স্টেডিয়ামে কিন্তু হবে না, সেক্ষেত্রে কলিঙ্গ সুপার কাপ নামেও আর খেলা হবে না। এবং শোনা যাচ্ছে 20 দিনের মতো ম্যাচ হতে পারে, পার ডে একটা করে ম্যাচ হলে, নকআউট টুর্নামেন্ট হবে আর কি। পার ডে একটা করে ম্যাচ হলে 20 দিন চলবে, আর যদি পার ডে 2টো করে ম্যাচ দেওয়া হয় তাহলে কিন্তু 13 দিন চলবেই সুপার কাপ। সে খেলা না খেলা একই ব্যাপার, সে গা হেলা দিয়ে একটা সুপার কাপটা আয়োজন করবে, সেটা কিন্তু এটা দেখেই বোঝা যাচ্ছে। তো এবার দেখা যাক কি হয়, কনফার্মেশন এলে
অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা একজন বিদেশিকে নিয়ে, যার নাম হচ্ছে দিয়েগো জিভুলিচ। তো এই দিয়েগো জিভুলিচ হচ্ছেন একজন 32 বছর বয়সী ক্রোয়েশিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার। ডিফেন্সিভ মিডফিল্ডের পাশাপাশি তিনি সেন্টার মিডফিল্ডার, সেন্টার ব্যাকেও খেলতে পারেন। মার্কেট ভ্যালু 2.4 কোটি টাকা। তো তিনি যুক্ত ছিলেন রোমানিয়ার একটি ফার্স্ট ডিভিশন ক্লাবের সাথে। তো এই দিয়েগো জিভুলিচকে অফার দিয়েছিল কেরালা ব্লাস্টার এফসি, কিন্তু সেই অফার রিজেক্ট করে দিয়েছেন এই দিয়েগো জিভুলিচ। তিনি কিন্তু সৌদি আরবিয়ার কোনো ক্লাবে যোগ দিতে চলেছেন, যেরকমটা কিন্তু জানা যাচ্ছে। তো এই প্লেয়ারটি যদি আসতো আমাদের ভারতে, কিন্তু একটা ভালো ডিল হতো, সেটা বলাই যায়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।